আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে মরিয়া হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ইরানের শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি, ইরানি জাহাজ আটক করলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। আরও জানিয়ে দিব ফিলিস্তিন ইস্যুকে হালকাভাবে নেবেন না বিশ্ব নেতাদেরকে তুর্কি প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার বেলগোরোডে হামলায় শিশুসহ নিহত 5। এরপর জানিয়ে দিব ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলা, জাতিসংঘে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে চীন রাশিয়ার কথা কাটাকাটি। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নতুন চমক, বিলাওয়ালকে সঙ্গে নিয়ে সরকার গঠনে প্রস্তুত ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে মরিয়া হিজবুল্লাহ। লেবাননে 12টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মূলত হিজবুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালায় দখলদার বাহিনী। এখন এর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় হিজবুল্লাহ। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি লিতানি নদীর দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখান থেকে হিজবুল্লাহ বাহিনীকে সরিয়ে দিতে চায় ইসরায়েল, কিন্তু তা অস্বীকার করে ইসরায়েলি অবস্থানে অব্যাহত হামলার কথা জানিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলের হামলায় 10 বেসামরিক নাগরিক নিহত হয়, যা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর জবাবে দ্রুত ও কঠোর হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের কার্যকারিতা ছাড়াই শেষ হয়েছে। এর আগে মিশরের কায়রোতে কয়েকটি দেশ আলোচনায় অংশ নেয়। এদিকে রাফায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী, এতে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন দেশ। তাছাড়া ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 28,000 ছাড়িয়েছে, আহত হয়েছেন 68,000-এর বেশি। একই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইরানের শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি, ইরানি জাহাজ আটক করলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার ও আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান বলেছেন, আমেরিকা যদি অবৈধভাবে ইরানে কোনো জাহাজ আটক করে তাহলে ইরানও একই রকমের ব্যবস্থা নেবে। আমেরিকা ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে বলে বিবৃতি দেওয়ার পর মোহাম্মদ দেহকান এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ইরানের বার্তা সংস্থা ইসনাকে আজ বৃহস্পতিবার তিনি বলেন, ওয়াশিংটন ইরানের তেলবাহী জাহাজ আটকের যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ইরানের সামনে আইনের পথ বন্ধ হয়ে যায়নি। তিনি সুস্পষ্ট করে বলেন, যদি আমেরিকা ইরানের তেলবাহী জাহাজ আটক করে তাহলে আমরাও একই ধরনের পদক্ষেপ নেব। গত 2 ফেব্রুয়ারি মার্কিন বিচার মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা পিচ সাগরে নোঙর করা অপরিশোধিত তেল ট্যাঙ্কার অ্যাবিশকে আটক করেছে। জাহাজটি 5,20,000 ব্যারেল তেল নিয়ে চীনে যাচ্ছিল। মার্কিন বিচার মন্ত্রণালয় দাবি করেছে, বাজেয়াপ্ত করা জাহাজটি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পাচার নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল। এই নেটওয়ার্ক ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে অর্থ সরবরাহ করে বলে আমেরিকার অভিযোগ। দেহকান বলেন, মার্কিন কর্তৃপক্ষ ইরানের একটি জাহাজ জব্দ করেছে কিনা তা তিনি নিশ্চিত করতে পারছেন না। তেল মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর এই খবর সম্পর্কে মন্তব্য করা উচিত বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিন ইস্যুকে হালকাভাবে নেবেন না বিশ্ব নেতাদেরকে তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান মঙ্গলবার বলেছেন যে এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান জরুরি। প্রতিটি ঘটনা যা সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসা করা হয়নি বা আমরা উড়িয়ে দিয়েছি একটি সমস্যা হিসাবে থেকে যায়। তিনি বলেছিলেন, ইসরায়েল যদি এই অঞ্চলে স্থায়ী শান্তি চায় তবে তাকে অবশ্যই সম্প্রসারণবাদী স্বপ্ন অনুসরণ করা বন্ধ করতে হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে হবে। গৃহীত প্রতিটি পদক্ষেপ অসম্পূর্ণ থেকে যাবে যতক্ষণ না একটি স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিকভাবে একীভূত ফিলিস্তিন রাষ্ট্র 1967 সীমানার মধ্যে প্রতিষ্ঠিত হয়, যার রাজধানী পূর্ব জেরুজালেম। সোমবার দুবাইয়ে শুরু হওয়া ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট WGS 2024-এর দ্বিতীয় দিনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন এরদোগান। সেদিনের প্রধান অতিথি ছিলেন তুরস্ক। এরদোগান ফিলিস্তিন শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থার অবদান অব্যাহত
রাখার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এর খ্যাতির উপর সাম্প্রতিক হামলাকে দুঃখজনক বলে অভিহিত করে বলেছেন, আমি বিবেক সম্পন্ন দেশগুলোকে এজেন্সি রক্ষা করা চালিয়ে যাওয়ার আহ্বান জানাই, যা জর্ডান, সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনি অঞ্চলে 60 লাখ উদ্বাস্তুদের জন্য লাইফলাইন। তিনি বলেন, আমি এমন একটি দেশের প্রেসিডেন্ট হিসেবে এটা বলছি যারা ইহুদি সহ অসংখ্য শরণার্থীর জন্য দরজা খুলে দিয়েছে, যারা নিপীড়নের শিকার হয়ে পালিয়েছিল। এরদোগান ফিলিস্তিনকে সাহায্য করার জন্য তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং দেশটি এখন পর্যন্ত কিভাবে সহায়তা করেছে তা ভাগ করে নিয়েছেন। আমরা এই সংকট ঠেকাতে সবকিছু বিনিয়োগ করেছি। তিনি বলেছিলেন, এ পর্যন্ত গাজায় 34,000 টনেরও বেশি সাহায্য পাঠানো হয়েছে। আমরা আমাদের দেশে 380 রোগীর পাশাপাশি 344 পরিবারের সদস্যদের হোস্ট করেছি, তাদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করেছি। আমরা কখনোই আমাদের ফিলিস্তিন ভাই বোনদের পরিত্যাগ করব না। রাশিয়ার বেলগোরোডে হামলায় শিশুসহ নিহত 5। রাশিয়ার বেলগোরোড শহরে বৃহস্পতিবার বিমান হামলায় এক শিশুসহ কমপক্ষে 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। অঞ্চলটির গভর্নরের বরাত দিয়ে এএফপি-কে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে ইউক্রেনের সীমান্তের কাছে শহরে ধ্বংসাবশেষ দেখা গেছে। কাছেই কম্বলে ঢাকা একটি লাশও ছিল। গভর্নর ভ্যাসেস্লাভ গ্লাডকভ তার টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বেলগোরোডে এক শিশুসহ 5 জন নিহত হয়েছেন এবং আরো 18 জন আহত হয়েছে, যাদের মধ্যে 5 জন শিশু। আহতদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা এই অঞ্চলে 14টি ইউক্রেনীয় রকেট গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এএফপির তথ্য অনুসারে বেলগোরোড শহরে ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে কিয়েভের বাহিনী নির্বিচারে গোলাবর্ষণ করেছে বলে বারবার অভিযোগ করেছে মস্কো। কর্মকর্তারা ডিসেম্বরের শেষের দিকে ইউক্রেনের হামলায় 25 জন নিহত হওয়ার কথা জানালে কর্তৃপক্ষ শহর থেকে কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া শুরু করে। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে রাশিয়ার সবচেয়ে বড় এ উচ্ছেদ অভিযানে প্রায় 400 শিশুসহ শত শত মানুষ ইতিমধ্যে চলে গেছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলা, জাতিসংঘে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে চীন রাশিয়ার কথা কাটাকাটি। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ওপর হামলা চালানোর জন্য জাতিসংঘে আমেরিকা এবং ব্রিটেনের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন। তারা দাবি করেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় বেআইনিভাবে হামলা করেছে আমেরিকা ও ব্রিটেন। এর পাল্টা জবাব দেন মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড এবং ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। এই দুই কূটনীতিক দাবি করেন, হুতিদের হামলা বেআইনি। তাদের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন আত্মরক্ষার জন্য উপযুক্ত এবং আইনগত ব্যবস্থা নিয়েছে। উডওয়ার্ড বলেন, হুতিদের আক্রমণের কারণে বৈশ্বিক শিপিং লাইনের খরচ বেড়েছে। ওই অঞ্চলে খাদ্য ও মানবিক সহায়তার মূল্য বৃদ্ধি পেয়েছে। জবাবে জাতিসংঘ নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিনস্কি এবং চীনের রাষ্ট্রদূত ঝাং ঝুন যুক্তি তুলে ধরে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন কখনোই দেয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে দুপক্ষের মধ্যে এভাবে বাদানুবাদ হয়। বিলাওয়ালকে সঙ্গে নিয়ে সরকার গঠনে প্রস্তুত ইমরান খান। পাকিস্তানের রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, আরও একবার যেন তার প্রমাণ মিলল। সরকার গঠনের জন্য এবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান থেকে সরে এসেছেন। এর ফলে পাল্টে যেতে পারে গোটা পরিস্থিতি। পিটিআইয়ের দলীয় সূত্রে বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খান কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে বিলাওয়াল ভুট্টো দল পাকিস্তান পিপলস পার্টির পিপিপির সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। সূত্রের খবর, কারাবন্দী ইমরান খান পিপিপির সঙ্গে কথা বলতে প্রস্তুত। সরকার গঠনের বিষয়ে পিটিআই এবং পিপিপির মধ্যে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়ে সূত্রটি জিও নিউজকে বলেছে, দুই রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। এমন সময়ে এ খবর সামনে এলো যখন গত 8 ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক আসনে জয় পাওয়া সত্ত্বেও কেন্দ্রে জোট সরকার গঠনের জন্য পিপিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন। অন্যদিকে নির্বাচনের কারচুপির বিরুদ্ধে প্রতিবাদকারী জমিয়াত উলামা ই ইসলাম ফজল, আওয়ামী
আওয়ামী ন্যাশনাল পার্টি, জামায়াত-ই ইসলামী এবং অন্যান্য জাতীয়তাবাদী দলের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পিটিআই জোট করতে চায় বলে জানা গেছে। যদিও শুরু থেকেই পিপিপি এবং পিএমএলএন এর সঙ্গে জোট কিংবা এ সংক্রান্ত কোনো আলোচনা না করার কথাই বলে এসেছেন ইমরান খান। পিটিআইয়ের সঙ্গে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছিলেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। কেউ কেউ দাবি করেছেন ইমরানের দিক থেকে কোনো সাড়া না পেয়েই হয়তো নওয়াজের সঙ্গে জোট করতে রাজি হয়েছে পিপিপি। এদিকে সরকার গঠনের জন্য পিপিপির সঙ্গে যোগাযোগের খবর অস্বীকার করেছে পিটিআই। দলটির নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ বলেন, পার্টি প্রতিষ্ঠাতা ইমরান খান পিপিপি এবং পিএমএলএন এর সঙ্গে আলোচনা না করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, পিপিপির সঙ্গে পিটিআই সরকার গঠনের রিপোর্ট বিভ্রান্তিকর। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন তিনি বিরোধী দলে বসবেন কিন্তু পিপিপি এবং পিএমএলএন এর সঙ্গে জোট করবেন না। এর মধ্যেই পিটিআই মহাসচিব ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ওমর আইয়ুব দেশটির সাবেক সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের নাতি।